প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 4 এ। একে একে 3টি এপিসোড আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। যারা এখন পর্যন্ত বাকি 3টি এপিসোড দেখেননি তারা চ্যানেলের ভিতরে গিয়ে দেখে আসুন। আশা করি আপনাদের কাছে জিনের দুনিয়া সিজন 3 ভালো লাগছে। কেমন লাগছে গল্পগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বরাবরের মতোই কণ্ঠে আপনাদের প্রিয় হোস্ট আমি ইমরান আপনাদের সাথে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। যারা এখন পর্যন্ত দ্য মেগা বক্স সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সিজন 3 এপিসোড নাম্বার 4 চলে যাই। আপনাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে আমার, যারা আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে দেখেন তারা দয়া করে ভিডিও ডাউনলোড করে দেখবেন না। আপনাদের ডাউনলোড করার কারণে ভিডিওর ওয়াচ রিটেনশন এবং রিচ প্রচুর পরিমাণ কমে যায়, যার কারণে ভিডিওতে তেমন রেভিনিউ আসে না এবং ভিডিও তেমন রিচও হয় না। তো সেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা দয়া করে ভিডিও ডাউনলোড করে দেখবেন না। আমাদের কষ্টের মূল্য অন্তত পক্ষে আপনারা দেবেন। তাহলে চলুন সরাসরি আমরা গল্পে চলে যাই। হানিফা সেই মুরব্বীকে বলল, আপনি আমাদেরকে সেখানে নিয়ে চলুন যেখানে আপনি লাস্টবার ইবাকে দেখেছিলেন এবং ইকবালের সঙ্গে আপনি সেখানেই তো ছিলেন। সেই মুরব্বী বলল কি যে, হ্যাঁ, সময় এসেছে সেটাকে গ্রহণ করার। এখন বিশ্বের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে কোনোভাবেই ওইটাকে আমাদের গ্রহণ করতে হবে। আর সলেমান যেহেতু এখনও সিংহাসনে বিরাজমান, সেহেতু তাকে যে কোনোভাবেই সিংহাসন থেকে টেনে নামাতে হবে। আর আমাদের মহারাজ ইকবালকে যে কোনোভাবেই হোক ওইখান থেকে মুক্ত করতে হবে, তাকে মেরে ফেলার পূর্বেই। তার থেকে যদি কোনোভাবেই এবার সন্ধান পেয়ে যায় ওরা, তাহলে সেটা হবে সবথেকে সর্বনাশের বিষয় এবং তখন আমরা কিছুই করতে পারবো না। তবে ইকবালকে যদি আগে কোনোভাবে উদ্ধার করা যেত তাহলে সেটা হতো সবথেকে ভালো, কারণ আমরা নিজেরাও জানি না যে সেই জিনিসটা কোথায় আছে। হানিফা তখন বলল, আগে ওই অঞ্চলে চলুন, আপনি একটু ভাবতে থাকুন মনোযোগ দিয়ে। আশা করি ইকবাল সেটাকে কোথায় রেখেছে সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। আর যেখানে ছিল সেখানে নিশ্চয়ই রেখেছে, আমার যতটুকু মনে হয় ও ওইখানেই রেখেছে। তাছাড়া অন্য কোথায় কিভাবে এবার রাখবে, তাই না? সেই মুরব্বী লোকটা বলেন কি যে, হ্যাঁ তাহলে চলো। ইকবাল, হানিফা, ইউসুফ এবং সালমান চারজনেই সেই রথে চড়ে বসলেন। সেই বাড়ির সামনে থেকেই একটা বড় সবুজ রঙের বিশাল রথ আসমানের দিকে উড়াল দিল। রথের সামনে বোরাক নামের 2টা জন্তু আছে যারা কিনা এই রথকে টেনে নিয়ে যায়। বোরাক জন্তুগুলো খুবই চমৎকার, তারা যে কোনো রথকেই টেনে নিয়ে যেতে পারে। তারা সামনের দিকে এগিয়ে গেল এবং খানিকক্ষণ বাদে মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। ওইখানেরই একটি বিশালতল বহুভবন ইমারত থেকে একটা শিশু সেই রথটাকে দেখে তার মাকে ডেকে বলল, মা দেখো কত সুন্দর একটা জিনিস আসমান দিয়ে উড়ে যাচ্ছে। সেই মহিলাটা সেই রথটাকে দেখে অবাক হয়ে গেল। এই জিনিসটা কি ছিল? তারা দুজনই দেখে অবাক হলো। রথটা আসমানের মধ্যে মেঘের ভেতরে ঢুকে গেল। তাদের যাত্রা সাইবেরিয়ার দুর্গম সেই বরফের দেশে। ঘন বিস্তৃত জঙ্গলে ঘেরা স্থানটার নাম প্যান্তান। প্যান্তানের সামনে দাঁড়িয়ে আছে বীরবল। এটা কুলুস রাজ্যের দক্ষিণের জঙ্গল সীমানার মধ্যে অবস্থিত। এখানে একটা দেবদারু গাছ আছে, সেই গাছের সঙ্গেই কানেক্টেড সমস্ত দর্পি স্টেশন। এটা বীরবল ব্রাজিলের সেই জঙ্গল থেকে দেখে শিখেছে এবং তাদের একমাত্র দর্পি স্টেশনটা এখানে শিফট করেছে, যাতে করে খুব সহজেই তারা এটাকে পরিচালনা করতে পারে। তারা যখন ব্রাজিলের একটি দর্পি স্টেশন নিজেদের দখলে নিল, তখন থেকেই তারা বুঝতে পেরেছে যে দর্পি স্টেশনগুলো কিভাবে কাজ করে এবং সেইখানকার সমস্ত দর্পি এইখানে শিফট করা হয়েছে। এটা কুরুলুস রাজ্যেরই একটা অংশ। প্যান্তার এই অঞ্চলে অনেকগুলো দর্পি স্টেশন আছে এবং সেটা একে একে বীরবলই তৈরি করেছে। বীরবল হচ্ছে এই রাজ্যের একমাত্র দক্ষতা সম্পন্ন একজন সেনাপতি, যে কিনা সমস্ত কিছু খুব ভালোভাবেই মেনটেন করতে পারে। বীরবল ভেতরে ঢুকলো। দর্পি স্টেশনের মধ্যে সবাই অলস সময় কাটাচ্ছে। বীরবল সঙ্গে সঙ্গে সমস্ত জিনদেরকে বলে উঠল, সবাই জেগে ওঠো। সবাই সামনে চলে আসলো। এখানের প্রধান যে উপদেষ্টা আছে সে এসে বীরবলকে সালাম দিল। বলল কি যে, আপনি এখানে? আমি আসলে বুঝতে পারিনি, ক্ষমা করবেন। বীরবল বলে উঠল, শোনো, আমাদের মহারাজ সলেমানের কাছ থেকে খবর আছে তোমরা এখন যেখানে কারারক্ষী হিসেবে আছো এবং এদেরকে পাহারা দিচ্ছ, তোমাদের কিছু কাজ করতে হবে। এইখান থেকে
এদেরকে চালু করতে হবে এবং তোমরা প্রোডাকশন শুরু করে দাও। সঙ্গে সঙ্গে সবাই অবাক হয়ে গেল। এখানে যারা আছে সবাই মুসলিম জিন এবং তারা এই সংস্থার বিরোধী, ঘোর বিরোধী। কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ অনৈতিক একটা কাজ। তারা এরকম কাজ করতে পারে না। এগুলো সম্পূর্ণ কালো জাদু এবং খারাপ জিনেদের কাজ। তারা তাদের বীজ এই দর্পিগুলোর ভিতরে বপন করতে কখনোই চাইবে না। আর তাদের সাথে জন্ম নেওয়া সন্তানই শয়তানি কাজকাম করবে। তারা না করে দিল, বলল কি যে এটা আমরা করতে পারবো না। আপনি যদি অন্য কাউকে এনে দিতে পারেন তাহলে আমরা শুধুমাত্র তদারকির দায়িত্ব করছি, সেটা করতে পারি, তাছাড়া করতে পারবো না। বীরবল তখন বলল, তোমাদের এত বড় সাহস, আমার মুখের উপর কথা বলো। তখন সেইখান থেকে একজন মাথায় টুপিওয়ালা মুরব্বী লম্বা দাড়িওয়ালা জিন বললেন কি যে, দেখুন আমরা আল্লাহর ইবাদত করি, এরকম খারাপ কাজ আমরা করতে পারবো না। শয়তান জিনেরা এগুলো করে কারণ তারা আল্লাহর ইবাদত করে না এবং তারা শয়তানের উপাসনা করে। আপনি দেখুন কি করবেন। আপনি যদি আমাকে মেরে ফেলতে চান মেরে ফেলতে পারেন, তবে এরকম কাজ আমাদের দ্বারা সম্ভব হবে না। বীরবল রেগে গেলেন, বললেন কি যে আচ্ছা ঠিক আছে, আমি রিপ্রোডাক্টিভ সমস্ত কিছু নিয়ে আসছি, তোমরা স্টেশন চালু করো, আর তোমাদের এরকম কিছু করতে হবে না, বুঝতে পেরেছি। বীরবল সেখান থেকে বেরিয়ে কিছু সৈন্যবৈন্যর কাছে গেলেন কারাগারে, কারণ এদেরকে তারা ধরে নিয়ে এসেছিল। গত যুদ্ধে যারা আটকা পড়েছিল তারা এখানেই আছে। তাদেরকে বলল তোমাদেরকে মুক্ত করে দিব, তবে আমাদের জন্য কাজ করতে হবে। তারা অলরেডি ভালো হয়ে গিয়েছে। বললো কিছু কি করতে হবে? বলল দর্পি স্টেশন তোমাদের চালাতে হবে, তোমাদের রিপ্রোডাক্টিভ স্পার্ম দিয়ে আমাদের দর্পিগুলোকে অ্যাক্টিভ করতে হবে, পারবে? বিনিময়ে তোমরা মুক্ত হয়ে যাবে এখান থেকে। তারা অধিকাংশই রাজি হয়ে গেল এবং বেশি কিছু রাজি হলো না, কারণ তারা আল্লাহর পথে চলে এসেছে। তারা রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আসলো এখানে। নিয়ে এসে যত দর্পিগুলো ছিল সেই দর্পিগুলোর সাথে তাদেরকে কাজে লাগিয়ে দেওয়া হলো। দর্পি স্টেশন চালু হয়ে গেল। ওইখানে থাকা মুরব্বী সেই জিনটা বলল, আল্লাহর দুনিয়ায় কত কিছু যে দেখতে হবে, এরকম জিনিস আমাদের এখানে কখনোই ছিল না। এগুলো শয়তানদের আবিষ্কার এবং এগুলো শুধুমাত্র শয়তানি কারবার ছাড়া আর কিছুই না। কারণ ন্যাচারাল নিয়মে, আল্লাহর নিয়মে সন্তান জন্ম দেওয়াই হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি এবং এটাই হালাল পদ্ধতি। কিন্তু জোরপূর্বক এই জিনিসগুলো দিয়ে, এই বড় বড় মহিলাগুলো দিয়ে এরকম দ্রুত সময়ে এই সন্তানগুলো, এদের কোনো প্রীতি পরিচয় নেই, মাতৃ পরিচয় নেই। এদেরকে শুধুমাত্র যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়। ছি, আল্লাহ এদেরকে ধ্বংস করুক। বীরবল সেখান থেকে বেরিয়ে আসলো, বলল কি যে আমি এখানে সমস্ত কিছু তদারকির উপর রাখছি, আর তোমাদের সেনা দল খুব শীঘ্রই পরিবর্তন করার আদেশ দিচ্ছি, কারণ তোমরা এখানে থাকলে আমার মনে হয় না যে এইগুলো ঠিকঠাক মতো চলবে। তোমরা একটু বেশিই ধার্মিক, এত ধার্মিক হলে চলে না। তারপর সেখান থেকে বীরবল বেরিয়ে আসলেন, বললেন যে এখানে যতগুলো দর্পি স্টেশন আছে সবগুলো তোমরা চালু করো। আর খবরদার, তোমাদের জেলখানা থেকে বের করেছি এর মানে এই না যে তোমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তোমরা অবশ্যই আমার অনুমতি সাপেক্ষে এখান থেকে মুক্তি পাবে, ঠিক আছে? তখন সবাই বললেন, জি হুজুর, আপনি যা বলবেন তাই হবে। তবে আমরা জেলখানা থেকে যে মুক্ত হতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক কিছু, আপনাকে ধন্যবাদ। ব্রাজিলের দক্ষিণে গভীর ঘন জঙ্গলের একটি জায়গা, যেখানে সূর্যের আলো মাটিতে ঠিক মতো পৌঁছায় না, সেরকম একটি জঙ্গলের মধ্যে নাফ ঢুকে গেল কয়েকজন সঙ্গপঙ্গ নিয়ে। নাফ হচ্ছে ক্যান্টিলিয়ার সেনাপতি। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত রাজ্যগুলোকে ইন্সপেকশন করার জন্য, তারা ঠিকঠাক মতো আছে কিনা এবং কমান্ড ঠিকঠাক মতো ফলো করছে কিনা সেসব বিষয় জানার জন্য। মন্ত্রিসভায় সমাজকে বসতে হবে এবং সেই জন্যই সবাইকে ইনভাইট করার জন্য সে সমস্ত জিনকে সমস্ত রাজ্যে পাঠিয়েছে। আন্ডারগ্রাউন্ডের রাজ্যগুলো কেমন আছে সেটা দেখার জন্যই সেখানে এসেছে। খুবই সিক্রেট জায়গায় এরা তাদের আস্তানা কেটেছে। ভেতরে যাওয়ার পরেই বড় একটা গুহার সম্মুখে সে দাঁড়ালো। গুহাটাও এমন একটা জায়গায় যেটি কিনা পাহাড়ের পাদ বেষ্টিত একটি সুন্দর জায়গায়, যে জায়গা কিনা আসলে সুন্দর না, উপর থেকে দেখতে সুন্দর কিন্তু ভেতরে খুবই ভয়ানক। এরকম জায়গায় যে কোনো মানুষকে ছেড়ে দিলে সে শুধুমাত্র ভয় এবং আতঙ্কেই মারা যাবে। সে সেই গাছের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করলো। ভেতরে যাওয়ার পর সেই গুহার মুখ দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঘন অন্ধকার, এত ঘন অন্ধকার যে কবরের মতো লাগছে। সে ভেতরের দিকে চলে গেল, কারণ তারা তো জিন, তাদের এসব কিছু ভয় লাগে না। তারা ভেতরে যেতেই সামনে বিশাল বড় একটা মাঠ দেখতে পেল। সেই মাঠের সামনে আগুনের উপত্যকা।
এবং খানিকটা দূরে গেলেই বিরাট বড় একটা গেট দেখা যায়। এইটা হচ্ছে কিংডম নাম্বার 7, যেটা কিনা আন্ডারগ্রাউন্ডে অবস্থিত। যখন পৃথিবীতে যুদ্ধ লেগেছিল এবং সমস্ত জিনেরা এই কিংডমে এসেই পলায়ন করেছিল, এবং এরকম আরও 2টা কিংডম আছে পুরো ব্রাজিল এবং সাইবেরিয়ার মেরু অঞ্চলে। তারা এখানেই পলায়ন করে থাকে। একমাত্র এই একটা জায়গায় অবশিষ্ট ছিল সমস্ত জিনেদের লুকায়িত করার জন্য। নাফ সেখানে ঢুকে গেল। গেটের সামনে যেতেই 2জন বড় শিংওয়ালা দানব জিন তাদেরকে আটকালো। বলল কি যে, আপনি কে এবং কোথায় যেতে চান? এরা কোনোদিন এইখানকার বাইরে যায়নি। সারা জীবনই এরা মাটির নিচে এই জঙ্গলের মধ্যে বন্দী, এবং এরা কখনোই বাইরের পৃথিবী দেখেনি। তারা সবসময় আন্ডারগ্রাউন্ডের এই রাজ্যই রয়েছে। নাফকে এই কথা বলার পর সে বলল কি যে, আমি তোমাদের সেনাপতি। আমি এসেছি তোমাদের মূল ব্রাঞ্চ থেকে। সম্রাট ক্যান্টিলিয়া আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের খোঁজ খবর নিতে। সঙ্গে সঙ্গে সেই জিন দুটো বলে উঠল, আমি আপনাদের চিনি না, আমি নাফ নামে কাউকে চিনি না। আপনারা দয়া করে এখান থেকে চলে যান যদি প্রাণে বাঁচতে চান। নাফ প্রচণ্ড পরিমাণ রেগে গেল। বলল কি যে, তোমার মহারাজকে গিয়ে খবর দাও যে সেনাপতি নাফ এসেছে। আমরা কয়েক বছর ইনঅ্যাক্টিভ ছিলাম, এই জন্য আমাদের ভুলে যাওয়ার কিছু নেই। বলো ক্যান্টিলিয়ার এজেন্ট এসেছে। সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে থেকে একজন জিন ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে খুব দৌড়াতে দৌড়াতে বাইরে আসলো। বাইরে এসে বলল কি যে, মহারাজ ক্ষমা করবেন। নাফ বলল কি যে, আমি মহারাজ নই, আমি তোমাদের সেনাপতি। মহারাজ হচ্ছে ক্যান্টিলিয়া। সে সাধারণত এইসব জায়গায় আসে না, আমাদেরকে পাঠায়। তোমাদের মহারাজ কি ভেতরে আছেন? সেই জিনটা বলল কি যে, জি ভেতরে আছেন, আপনি আসুন। আপনাকে আসলে আমরা চিনতে পারিনি, আসলে আপনাকে কখনো দেখিনি তো, আর আমরা এখান থেকে কোনোদিন বাইরে বের হই না। আমাদের জন্ম মৃত্যু এখানেই। প্রায় 800 বছর ধরে আমি এই দ্বার পাহারা দিচ্ছি। এই আন্ডারগ্রাউন্ড অনেক পূর্বে বানানো ছিল। যখন পৃথিবীতে শয়তানের শাসন ছিল, তখন পৃথিবীতে এরকম বেশ কয়েকটা আন্ডারগ্রাউন্ড রাজ্য তৈরি করা হয়েছিল, যেখানে জিনেরা সুরক্ষিত থাকে। কিন্তু এইগুলোর সম্পর্কে কেউই জানে না, শুধুমাত্র আধিরাজ জানত। কিন্তু আধিরাজ তো মারা গিয়েছে। আধিরাজ বেশ কয়েকটা আন্ডারগ্রাউন্ড কিংডম নষ্ট করে দিয়েছে। কিন্তু পৃথিবীতে এখন এরকম আন্ডারগ্রাউন্ড কিংডম রয়েছে যেগুলোর সম্পর্কে আর কেউই জানে না। নাফ ভেতরে ঢুকে গেল তার সৈন্যবর্ণ নিয়ে। ভেতরে যেতেই সে যখন দরজাটা খোলা হলো, দেখতে পেল বিরাট এক আগুনের নদী 2 পাশ দিয়ে বয়ে চলেছে। চারিদিকে শুধুমাত্র দাও দাও করে আগুন জ্বলছে। পুরো এখানকার সমস্ত কিছু যেন রক্তিম হয়ে আছে, একদম রক্তবর্ণ। ওপর থেকে পৃথিবী দেখা যাচ্ছে না, চারিদিকে শুধুমাত্র আগুনের ফোয়ারা, এবং ওপরের দিকে তাকালে মনে হচ্ছে আকাশ, কিন্তু আসলে এটা আকাশ না, এটা জিনেদের কালো শক্তি দিয়ে তৈরি করা এক ধরনের কৃত্রিম আকাশ। যে কৃত্রিম আকাশে সবসময় রক্তবর্ণ মেঘ জমে থাকে, এবং তাকালে শুধুমাত্র রক্ত দেখা যায়, আর কিছুই না, শুধুমাত্র আগুনের প্রতিচ্ছবি। নাফ দেখে অবাক হলো। নাফ এই কয়েক বছরে প্রথমবারের মতো আন্ডারগ্রাউন্ড কিংডমে আসলো। এখানে ক্যান্টিলিয়া তাকে পাঠিয়েছে। ক্যান্টিলিয়া যে কোনো সময় এখানে আসবে। সে আশপাশটা তাকিয়ে আসলেই অবাক হচ্ছে। এরকম বড় বড় দৈত্য জিন সে এর আগে কখনো দেখেনি। বিশাল বড় বড় দৈত্য জিন, এবং তাদের বিশাল বড় বড় দাঁত, শিং এবং থাবা রয়েছে। এই সমস্ত জিনিস সে এর আগে কখনো দেখেনি, তবে শুনেছে। সে তাদেরকে দেখে আসলেই অবাক হচ্ছে। এই সমস্ত রাক্ষস জিন তার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। সে ভয়ে ভয়ে ভেতরে আগাচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর জায়গা যে এই পৃথিবীতে আছে, সে আসলে এতদিন জানতো না। সে আস্তে আস্তে ভিতরে ঢুকলো। দেখলো কি যে একটা জায়গায় কিছু জিনদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তারা কোনো একটা অপরাধ করেছে, সেই অপরাধের ভুলের কারণে তাদেরকে আগুনের নদীতে চুবিয়ে মারা হচ্ছে। নাফের মনে খানিকটা ভয় চলে আসলো। এটা কেমন রাজ্য? এবং শয়তান জিনেদের মধ্যে সব থেকে ভয়ঙ্কর রাজ্য হচ্ছে এইগুলো। সে আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলো। 2টা দরজা পেরিয়ে যখন সে ভেতরে গেল, দেখতে পেল বিরাট এক মহল। সেই মহলের দ্বার প্রান্তে তাকে চেক করার জন্য 2জন দৈত্য তার সমস্ত বডি চেক করলো। সে নিজের পরিচয় দিল না, কারণ এদের কাছে শুধু শুধু পরিচয় দিয়ে নিজেকে ছোট করার কোনো মানে নেই। সে রাজদরবারে ঢুকে দেখলো সেখানে এই রাজ্যের রাজা ফেমেন বসে আছে। নাফকে দেখেই ফেমেন চিনতে পারলো। বলল কি যে, নাফ আসো, অনেকদিন যাবত তোমার জন্য অপেক্ষা করছি। আমাদের সম্রাট ক্যান্টিলিয়া কেমন আছে?
সে বলল কি যে জি মহারাজ, ভালো আছে। তাকে গ্রহণ করার জন্য দুজন জিন এগিয়ে আসলো এবং তাকে সিংহাসনের একটা পাশের সিটে বসতে দেওয়া হলো। বলল কি যে বলো, তারপর বাহিরের সার্বিক পরিস্থিতি কেমন? অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো। অনেকদিন তো তোমাদের ওইখানে যাওয়া হয় না, আর ক্যান্টিলিও তো ডাকেন না আমাদেরকে। তবে আমাদের এই পুনরুত্থান শুধুমাত্র আমাদের সম্রাট ক্যান্টিলিয়ার জন্য। তিনি যদি আমাদেরকে পুনরায় সাহস না দিতেন, তাহলে হয়তো আমরা আবার জেগে উঠতে পারতাম না। তবে সমস্ত জিনিসদেরকে মুক্ত করা হয়েছে, এটা ভেবে ভালো লাগলো। আমি ব্রাজিলের বিভিন্ন স্থানে জিনদেরকে এমনভাবে স্লিপিং চেম্বারে রেখেছিলাম যে আমার জন্য হয়তো পৃথিবী এখন পর্যন্ত শয়তানদের দখলে আছে। সঙ্গে সঙ্গে নাফ তাকে ধন্যবাদ দিল যে আপনার জন্যই হয়তো পৃথিবী। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত এত জিনকে এরকমভাবে স্লিপিং চেম্বার সিস্টেমের মধ্যে রাখার জন্য। আসলে আন্ডারগ্রাউন্ডের রাজা তো আপনি, তাই না? আপনার জন্যই হয়তো এখনও জিন সাম্রাজ্য টিকে আছে, তবে এখনও সংজ্ঞা কিন্তু কাটেনি। আমরা বিগত 30 বছর ধরে চেষ্টা করছি অনেকভাবে আমাদের সৈন্য সংখ্যা বাড়ানোর জন্য। ইকবাল আমাদের যে ক্ষতি করেছিল, সেই ক্ষতি পোষাতে আমাদের 30 বছর লেগে গিয়েছে। তবে বিশেষ ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি স্লিপিং চেম্বারগুলোকে চালু করেছিলেন এবং এইগুলোকে এমনভাবে রেখেছেন যে সেটা আর কেউই জানে না। সঙ্গে সঙ্গেই মহারাজ ফেমিন বললেন, না না নাফ, তুমি ভুল জানো। ইকবাল এত বড় শয়তান যে ও সমস্ত কিছু জানে। আগের যত মহারাজ ছিল, ইভেন আধিরাজ থেকে শুরু করে কুরুলুস পর্যন্ত যত মহারাজ এসেছেন, কেউই এইসব বিষয়গুলো সম্পর্কে এত ডিপলি রিসার্চ করেনি। তবে ইকবাল এই শয়তান এত জিনিস জানে কিভাবে আমার মাথায় ঢোকে না। ও এইসব স্লিপিং চেম্বার সম্পর্কে রিসার্চ করে বের করে ফেলেছিল। শুধু তাই নয়, আন্ডারগ্রাউন্ড কিংডম যে আছে এবং কোথায় আছে, কিভাবে আছে এবং সেখানে কি হয়, ও সমস্ত কিছু বের করে ফেলেছিল। এমনকি আমাদের এখানে ঠিকানা পেয়ে গিয়েছিল। কিন্তু তার আগেই শুনতে পাই যে সম্রাট সলেমান নাকি তার রাজ্য দখল করে নিয়েছে তাকে হত্যা করে। সেটা শুনেছি কি শান্তি লেগেছিল, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আসলে ইকবাল মরে আমাদের শান্তিই হয়েছে। তবে সেই সময়ের পর থেকে আমরা আর মাথা তুলে দাঁড়াতে পারিনি। নাফ বলল কি যে মহারাজ, একটা খারাপ খবর আছে এবং একটা ভালো খবর আছে, কোনটা শুনবেন? সে বলল কি যে আগে খারাপ খবরটাই শোনাও। নাফ বলল কি যে ইকবাল এখনো জীবিত আছে। মহারাজ ফেমেন সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে গেল। কি, ইকবাল এখনো জীবিত আছে? কি বলছো? এই বেটাকে না মেরে ফেললো সম্রাট সলেমান? তাহলে এখন পর্যন্ত জীবিত থাকে কিভাবে? নাফ বলল, আপনি হয়তো জানেন না, কিছুদিন আগে ইকবালের ছেলেকে দেখা গিয়েছে, সে নাকি এখনো জীবিত আছে। মহারাজ ফেমেন আরেকটা শক খেল। ইকবালের ছেলে? ওর ছেলে পরিবার সমস্ত সবাইকে নাকি মেরে ফেলেছিল, তাহলে বাঁচলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে আবার বলল কি যে মহারাজ, এইবাকে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গেই মহারাজ সিংহাসন থেকে অনেকটা ছিটকে পড়ে যেতে গেলেন, কারণ এইবার সম্পর্কে শুনলে তারা ভীষণ ভয় পায়। এবার এমন একটা জিনিস যে তাদের রাজ্য ধ্বংস করে দিতে পারে। সে সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পানি পান করলো। বলল কি যে কি বলছো? এইবা কাকে গ্রহণ করেছে? সে বলল কি যে এইবার সম্পর্কে একমাত্র সমস্ত তথ্য দিতে পারে আমাদেরকে ইকবাল। যে কোনোভাবে যদি ইকবালকে আমরা ওইখান থেকে অপহরণ করতে পারি, তাহলে এইবার সম্পর্কে আমরা সমস্ত কিছু পেয়ে যাব। আমাদের সম্রাট ক্যান্টিলিয়াও এটার হকদার। আমার ধারণা সম্রাট ক্যান্টিলিয়াও এটাকে গ্রহণ করতে পারবে। আর যদি এটা একবার আমরা পেয়ে যাই, তাহলে আমরা কিন্তু পুরো বিশ্ব শাসন করতে পারবো এবং আমাদের দখলে সমস্ত কিছু চলে আসবে। তবে এটার নজর সলেমানের উপরে আছে। আমার মনে হয় সলেমান এজন্যই ওকে জীবিত রেখেছিল, না হলে ওকে তো জীবিত রাখার কোনো কারণ নেই, তাই না? এই মানুষটা এত বেশি জ্ঞানী কিভাবে, সেটাই আমরা বুঝতে পারি না। আমাদের কাছে তো শক্তি আছে, কিন্তু এই মানুষটার কাছে আল্লাহ তাআলার দোয়া এবং জ্ঞান রয়েছে। এই জন্যই হয়তো আমরা তার সাথে কোনোভাবেই পেরে উঠি না। নাফ বলল কি যে আমাদেরকে আরেকটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে এই এবাকে ইকবাল পেয়েছিল এবং পেয়েও সেটা সে ব্যবহার করেনি। সে সেটাকে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখেছে। এটা কিন্তু খুবই গোপন খবর। এটা আমাদেরকে সম্রাট সলেমানের ভেতরের কোন একজন বলেছে। তবে এটা আমরা শুধুমাত্র কয়েকজনই জানি। আমাদের ওপরের যেসব রাজা আছে, মাফতা, নাড়ু, ওরা কিন্তু এইসব বিষয়ে খুব বেশি কিছু জানে না। তবে আমার যতটুকু মনে হয়
যে একমাত্র আপনি এরকম সক্ষম রাজা আছেন যাকে এই বিষয়গুলো বলা যায়। তবে আমাদেরকে যেভাবেই হোক ইকবালকে অপহরণ করতে হবে আর এইসব বিষয়গুলো বের করতে হবে। নাফ একথা বলার পর ফেমেন বলল কি যে তুমি ঠিক বলেছ, তবে এইটা অনেক টাফ হবে, কারণ কুরুলুস রাজ্য এখন আমাদের দখলে নেই আর আমরা কোনোভাবেই সেই রাজ্যের বর্ডার পার করতে পারবো না। আমাদের শক্তি এখন খুবই কম, তবে আশা করি আমাদের শক্তি খুবই বেড়ে যাবে। তা ভালো খবরটা কি বলো? সে বলল কি যে ভালো খবর এই হচ্ছে যে আমাদের সমস্ত দর্পি স্টেশনগুলো অ্যাক্টিভ এবং আমরা খুব দ্রুতই আরও অসংখ্য জিন পেয়ে যাব যারা কিনা আমাদের যুদ্ধে যোগদান করতে পারবে। ফেমেন এই কথা শুনে খানিকটা খুশি হলো, তবে এবার কথা শুনে এবং ইকবাল এবং তার ছেলে জীবিত আছে এই কথা শুনে সে অনেকটা ক্ষুব্ধ হয়ে গেল এবং তার মন খারাপ হয়ে গেল। সে বুঝতে পারলো যে সে ভয় পেয়েছে। নাফ বলল কি যে ইকবাল তো ইকবালই, কিন্তু তার ছেলে তার থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে জন্মগ্রহণ করেছে, আর যে কোনোভাবে যদি তার ছেলে এবাকে খুঁজে বের করতে পারে তাহলে তো আমাদের সবার একদম শেষ। তবে আপনার তো কোনো চিন্তা নেই, আন্ডারগ্রাউন্ড টানেলে ওরা কখনোই ঢুকতে পারবে না, আর ওরা এসব বিষয় তো জানতেই পারবে না। ফেমেন বলল কি যে ইকবাল সমস্ত কিছুই জানে এবং আমাদের এই রাজ্যের লোকেশনও সে হয়তো বের করে ফেলেছিল। আমাদের গুপ্ত এজেন্টরা তো তাই বলল। নাফ জানালো আরে না, এরকম বিরান জায়গায় ওরা আসতে পারবে না। ফেমেন বলল আচ্ছা ঠিক আছে। নাফ তখন জানালো আপনার রাজ্যে যে এরকম বড় বড় দৈত্য জিন আছে সেটা তো আমি আগে জানতাম না। পৃথিবীতে এগুলোর অস্তিত্ব আছে, কিন্তু এগুলো আপনার এখানে আসলো কিভাবে বুঝতে পারলাম না। ফেমেন তখন বলল এগুলো হচ্ছে আমার শত বছর ধরে পোষা জিন। তোমার কি মনে হয় এগুলো আমার কাছে কেন আছে? কারণ আমি এগুলোকে সংগ্রহে রেখেছি। পুরো বিশ্বে এই রাজকীয় দৈত্য জিন শুধুমাত্র আমার কাছেই আছে, আর কারোর কাছে পাবে না। আর যেগুলো আছে তারা হয়তো ঘুমন্ত অবস্থায় আছে। সম্রাট আধিরাজের আমল থেকেই তো দেখে আসছি, তিনি সেগুলোকে ঘুমন্ত করে রেখেছেন পৃথিবীর কোনো একটা জায়গায় মেরু অঞ্চলে। সেটা আমরা জানি না কোথায় আছে, তবে মেনা হাতি কোনোভাবে যদি জেগে যায় আমার এইসব তার কাছে নস্যি, এগুলো তার কথাই শুনবে। তবে আমার যতটুকু মনে হয় যে মেনা হাতি কোথায় আছে সেটা কেউ জানে না, আর ও কখনোই জাগবে না, কারণ আধিরাজ তাকে এমনভাবে ঘুম পাড়িয়ে রেখে গিয়েছে যে কোনো খারাপ শক্তি যদি তাকে জাগাতে যায় তাহলে সে কোনোভাবেই জেগে উঠবে না। তবে আমার যতটুকু মনে হয় যদি ইকবাল তাকে জাগাতে যায় তাহলে সে জেগে যাবে, আমার এইটাই মনে হয়। তবে এইগুলো কম শক্তিশালী না, এগুলো যে কোনো কিছুর সামনে প্রতিহত করার জন্য যথেষ্ট। নাফ বলল কি যে আমি এগুলো এই প্রথমবার দেখলাম, তবে ভালোই শক্তি আমাদের সঙ্গে আছে। ফেমেন বলল রাজসভায় এখনকার মতো মন্তব্য করা হলো, আপনারা সবাই চলে যান। তারপর ফেমেন নাফকে নিয়ে একটা গাড়িতে উঠল। সেই গাড়িটা দেখতে অদ্ভুত, কাঁচে ঘেরা খুবই অদ্ভুত দেখতে বক্সের মতো একটা গাড়ি। সেই গাড়িটা আগুনের নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছে, রাজদরবারের মূল ভবনে যাচ্ছে। নাফকে এখানে 2 দিন থাকতে হবে, কারণ ফেমেন তাকে রিকোয়েস্ট করেছে 2 দিন থাকার জন্য। তারা আগুনের নদীর ওপর দিয়ে মূল ভবনের দিকে এগিয়ে গেল। ইউসুফ তার গাড়িবহর মেঘের আড়াল ভেদ করে খানিকক্ষণ বাদেই একটা অঞ্চলে প্রবেশ করলো। সেখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শীত ধরে বসলো, প্রচন্ড পরিমাণ শীত। ইউসুফের প্রচন্ড পরিমাণ শীত লাগতে শুরু করলো। হানিফা তখন বলল কি ব্যাপার, কি হয়েছে? ইউসুফ তখন বলল চাচাজি অনেক শীত লাগছে। হঠাৎ করে এরকম শীত লাগতে শুরু করলো কিসের জন্য? ইউসুফ খানিকটা নিচের দিকে তাকিয়ে দেখলো নিচে শুধু সাদা আর সাদা। ইউসুফ বলল কি যে এই অঞ্চলে এরকম সাদা কিসের জন্য? সঙ্গে সঙ্গেই হানিফা বলল এই নাও, এই গরম কাপড়টা পরে নাও। তুমি তো মানুষ, যার কারণে তোমার শীত একটু বেশি লাগে, তবে আমরা যা পরে আছি এর ওপরে সম্ভবত আমাদের শীত লাগবে না। তুমি এটা ভালো মতো গায়ে জড়িয়ে নাও। সালমান বলল কি যে আমার জন্য দেন, ওর জন্য দিচ্ছেন? আমি বোধহয় জিন, আমিও তো মানুষ, তাই না? হানিফা তখন বলল এই যে নাও, আমি তোমার জন্য এনেছি, তবে তুমি নিজে নিয়ে আসতে পারো না, তুমি জানো না এইসব জায়গা সম্পর্কে। সালমান বলল কি যে হইছে ভাই, চুপ করেন, এবার চলেন সামনের দিকে। এই গাড়িটা এগিয়ে গেল। আসলেই প্রচন্ড পরিমাণ শীত, প্রচন্ড পরিমাণ কুয়াশা পড়েছে। এখন রাতের সময়, এই অঞ্চলে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে। গ্রিনল্যান্ডের বিরান সেই বরফের দেশ দিয়ে তাদের গাড়ি বহর উড়ে যাচ্ছে। এখানে কোনো মানুষের বসবাস নেই, শত শত হাজার হাজার কিলোমিটার দূর দূরান্ত তাকালে শুধুমাত্র ফাঁকা এবং বরফ দেখা যায়। প্রচন্ড ঠান্ডা। খানিকক্ষণ বাদে তাদের গাড়ি বহর দক্ষিণ মেরুর একটা অঞ্চলে গিয়ে পড়ল। সেই মুরব্বী বলে উঠলেন এইখানে কোনো একটা জায়গায় আছে,
আমার সঠিক মনে নেই, তবে এই অঞ্চলের আশেপাশে কোনো একটা জায়গায় হবে। আমি আর ইকবাল সেদিনকে এই জায়গা দিয়েই উড়ে যাচ্ছিলাম। তবে আমার যতটুকু মনে হয়, হানিফা শোনো, যেহেতু আমরা ওকে সাথে করে নিয়ে এসেছি আর ইকবালও এরকমভাবেই এদিক দিয়ে উড়ে যাচ্ছিল, সেহেতু যে কোনোভাবেই ইউসুফকে যদি কোনোভাবে এবার দেখতে পারে তাহলে ও নিজেই জ্বলে উঠবে, আমার যতটুকু মনে হয়। কারণ সেদিনকে কিন্তু এমনটাই হয়েছিল। তবে ইকবাল এটাকে কিভাবে রেখেছে সেটা কিন্তু আমি জানি না। তবে এর আশেপাশে কোনো একটা জায়গায় হবে। তোমরা খোঁজাখুঁজি করো তো, খোঁজাখুঁজি করলে নিশ্চয়ই পেয়ে যাবে। ইউসুফ গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নেমে সে নিচে পা দিতেই প্রচণ্ড পরিমাণ ঠান্ডা অনুভব করলো। সে যে জুতাটা পরে আছে সেই জুতাটার মধ্যে দিয়েও ঠান্ডা ঢুকে যাচ্ছে। এরকম ঠান্ডা জায়গা ইউসুফ এর আগে কখনো দেখেনি। সে আস্তে আস্তে পা বাড়াতে লাগলো। তারপর বরফ হাতে নিয়ে সে দেখতে লাগলো। আসলে জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। ইউসুফের বয়স এই সদ্য 23 হয়েছে, কিন্তু সে বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করলো। বরফগুলো নিয়ে সে গোল বানিয়ে ছোটাছুটি করতে লাগলো। হানিফা তখন বলল, ইউসুফ কি করছো? সবাই ওকে দিকে হাসতে লাগলো, কারণ ও একদম যেন বাচ্চা হয়ে গিয়েছে। ও বরফের উপর লাফালাফি করছে, বরফ নিয়ে হাতে নিয়ে দূরে ছুঁড়ে মারছে। আসলেই ইউসুফ তো কখনো বরফ দেখেনি, এই জন্য সে বরফ দেখে বেশ খুশি হয়েছে। কিন্তু তার তখনও ঠান্ডা লাগছে। সে হানিফাকে বলল, চাচা আমার এখনো ঠান্ডা লাগছে, কি করব? তখন হানিফা বলল কি যে, আচ্ছা এদিকে আসো, তোমার ওইটাকে আমি হিট প্রুফ করে দেই। সঙ্গে সঙ্গেই হানিফা তার জুতো হাতে নিয়ে কিছু একটা পড়তে লাগলো। হানিফার গা এবং চোখ আগুন বর্ণ হয়ে গেল এবং খানিকক্ষণ বাদেই তার জুতো থেকে আর ঠান্ডা তার পায়ের দিকে যাচ্ছে না। ইউসুফ বলল, আপনি কি করলেন? এটা তো আমি পারি। সঙ্গে সঙ্গেই ইউসুফ প্রচণ্ড পরিমাণ ক্ষুব্ধ হয়ে আসমানের খানিকটা ওপরে উঠে গেল এবং তার গায়ে সেই সবুজ রং এবং সাদা রঙের সেই আভা জ্বলতে শুরু করলো এবং ইউসুফের গা তখন উত্তপ্ত হয়ে গেল। হানিফা তখন বলল, তুমি এটা কি করলে? ইউসুফ তখন বলল, চাচা জান এটা তো আমি পারি, আপনি যেটা করলেন। হানিফার থেকে খুব ভালোভাবে সে জিনিসটা করে দেখালো এবং হানিফা বুঝতে পারলো ইউসুফের গায়ে তার থেকেও বেশি শক্তি রয়েছে। সে চাইলেই ইউসুফকে কম বলতে পারবে না। তারপর হানিফা বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, চলো। তারা সামনের দিকে এগিয়ে গেল। তারা সমস্ত জায়গায় খুঁজতে লাগলো যে কোথায় কোথায় সেই জিনিসগুলো রাখতে পারে। বৃদ্ধ সেই মুরব্বী বলল, কিচেন। হানিফা হানিফা এই সেই জায়গা যে জায়গায় আমি এবং ইকবাল দাঁড়িয়েছিলাম এবং এইখান থেকে আমরা সেই জিনিসটাকে পেয়েছিলাম। হানিফা বলল, আপনি কিভাবে বুঝলেন? তখন সেই বৃদ্ধ লোকটি বললেন, সেখানে এরকম 3টি পাহাড় ছিল এবং পাহাড়ের ঠিক মাঝখানে এরকম একটা জায়গায়। হানিফা তখন বলল, হ্যাঁ আপনারা বলছে এখানে সামনে আরও এরকম 3টি করে পাহাড় আছে। সব জায়গায় কি আপনি বলবেন যে এখানে এখানে ছিল? ভালো করে খোঁজেন কোথায় ছিল। মুরব্বী বললেন কি যে, আমার এখন বয়স হয়েছে, আমি তবুও চেষ্টা করছি যে কোথায় হবার। তবে আমার যতটুকু মনে হয় এই অঞ্চলের কোনো একটা জায়গায় আছে। আমি ভুল বলছি না, আমি সত্যি সত্যিই বলছি, এই অঞ্চলের কোনো একটা জায়গায় সেটা আছে। তারা আশেপাশের সমস্ত জায়গায় এক এক করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তারা পাচ্ছে না। এত সহজে কি খুঁজে পাওয়া সম্ভব? তারা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। তাদের সঙ্গে যে বোরাক এসেছিল, বোরাকের গায়ে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে। হানিফা তাদেরকেও বেশ কিছু জিনিস দিয়ে মুড়ে দিল, কারণ বোরাক এর আগে মেরু অঞ্চলে কখনো আসেনি। বোরাককে সে সেফ স্থানে রাখলো এবং তাদেরকে সেফ স্থানে রেখে সেখানে দুটো রক্ষী ছিল, সেই রক্ষীজিনদেরকে বলল, তোমরা এদেরকে খোঁজ রাখো, ঠিক আছে? আর আমরা বলার সঙ্গে সঙ্গেই গাড়িটা নিয়ে আমাদের পিছু পিছু আসবে। তারপর তারা ওইখান থেকে সামনের দিকে এগিয়ে গেল। যতই সামনে যাচ্ছে ততই কেন যেন ঠান্ডা বাড়ছে এবং মনে হচ্ছে সামনে হয়তো ঝড় আসবে, কারণ এখানেও অনেক ঝড় হয়ে থাকে, মরু ঝড়। উত্তর মেরুর বরফে ঘেরা পাহাড়ের নিচে আন্ডারগ্রাউন্ডে তৈরি একটি রাজ্যের নাম সাইবেরিয়া আইসল্যান্ড কিংডম। আইসল্যান্ড কিংডমের ভিতরে বসবাস করে মেনাহাতি এবং সেই মেনাহাতি এখন ঘুমিয়ে আছে। তাকে পাহারারত অবস্থায় রয়েছে অসংখ্য জিনজাতি এবং কিছুদিন আগেই বীরবল এখানে এসেছিল তাকে জাগানোর জন্য। তবে এইখানের মূল দায়িত্বে যে রয়েছে তাকে ফরটাস গিয়ে জানালো যে বীরবল এসেছিল। ফরটাস হচ্ছে সেই জিন যাকে কিনা কিছুদিন আগে বীরবল এসে জানিয়েছিল যে মেনাহাতিকে যে কোনোভাবেই হোক জাগাতে হবে। এখানে যেসব জিনেরা বসবাস করে তারা বরফে থাকতে থাকতে অভ্যস্ত, তাদের আর কাপড় চোপড় লাগে না। তারা যেসব কাপড় চোপড় পরে অভ্যস্ত তারা এখানেই পরে, কারণ শত শত হাজার হাজার বছর ধরে তারা বরফের রাজ্যেই বসবাস করে আসছে এবং তারা বরফের মধ্যেই থাকেন।
যার কারণে এই রাজ্যে থাকা যতগুলো জিন আছে কারোরই গরম জামা কাপড়ের প্রয়োজন পড়ে না। বিশাল এক দেয়াল, সেই দেয়ালের পেছনে রয়েছে এই রাজ্যটা। দেয়ালের সামনে যারা আসবে তাদেরকে হয়তো প্রথমে যাচ করা হয়, কিন্তু দেয়ালের ওই পাশে যাওয়ার কোনো সাধ্য নেই। কোনো জিন হোক বা মানুষ হোক, এত বড় দেয়াল পৃথিবীতে হয়তো আর নেই, এত মোটা এবং শক্ত পারদ দিয়ে তৈরি। বিশাল একটা গেট আছে, সেই গেটের ভেতর দিয়ে যেতে হলেও অনুমতি প্রয়োজন হয়। সেদিন যখন সে এসেছিল তখন সে অনুমতি পায়নি বীরবল। সে বাইরে থেকেই ফরটাসের সঙ্গে দেখা করে সে চলে গিয়েছিল। ফরটাস তখন বাহিরেই ছিল। ফরটাস যখন সেই গেটের কাছে গেল, রক্ষীরা সেই গেট খুলে দিল। বিরাট লম্বা সেই গেট এবং দেয়ালের ভেতর দিয়ে সেই গেট চলে গিয়েছে। ভেতরে অনেক নিরাপদ জায়গা এবং এইখানে পৃথিবীর কোনো শক্তি আসতে পারবে না। ফরটাস ভেতরে গিয়ে তার মহারাজের গোপন চেম্বারে গেল, যেখানে কিনা এই রাজ্যের মহারাজ বসে আছেন এবং সে সমস্ত কিছু দেখছেন। সে শুধুমাত্র মেনাহাতিকে পাহারা দেওয়ার জন্যই এখানে আছেন। বহু বছর আগে যখন আধিরাজের শাসনামল ছিল, তখন আধিরাজ তাকে এখানে বসিয়ে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন তোমরা মেনাহাতির খোঁজ রাখবে এবং তোমাদের কখনই কিন্তু এই সাইবেরিয়ার বাইরে যাবে না, তোমাদের এই কিংডমের বাইরে যাবে না। এবং আধিরাজই এই কিংডম তৈরি করে দিয়ে গিয়েছিল। তারা শুধুমাত্র আধিরাজ এবং তার সিংহাসনের দাস এবং তাদের কথাই শুনবে। এখন সেই সিংহাসনে সলেমান বসে আছে, কে জানি সলেমানের কথাও তাদের শুনতে হয় কিনা। সে সঙ্গে সঙ্গেই সেইখানে চলে গেল এবং এই রাজ্যের যে মহারাজ ছিল সে তখন বসেছিল। সে নিজেও বরফের মতো দেখতে এবং মনে হয় এখানে সমস্ত জিনগুলো, দৈত্যগুলো বরফ দিয়ে তৈরি, কারণ তাদের শরীরে, মুখে, চোখে সবসময় বরফ লেগেই থাকে। এই রাজ্যের মহারাজের নাম কোল্ডার। ফরটাস কোল্ডারকে কি বলল, গতদিন বীরবল এসেছিল এবং সে এসে আমাদেরকে বলেছে যে ফরটাসকে জাগানোর জন্য নাকি নির্দেশ আছে। কোল্ডার তখন বললেন, এই কথা গতকাল কেন আমাকে জানালে না? ফরটাস তখন বললেন, আপনি গতকাল বিশ্রামে ছিলেন, যার কারণে আপনাকে জানাতে পারিনি, যার কারণে এখন আসলাম। বীরবল এসেছিল, তবে আমি তাদেরকে সাফ না করে দিয়েছি। আমাদের সিংহাসনের অধিপতি না আসা পর্যন্ত আমরা তার অর্ডার কোনোভাবেই ফলো করতে পারবো না। এটা আমাদের আধিরাজেরই আদেশ ছিল। কোল্ডার তখন বললেন, ভালো করেছ, তবে সম্রাট সলেমান আবার কি করতে চাচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। তিনি মেনাহাতিকে জাগানোর জন্য এত উৎসুক হয়ে পড়লেন কিসের জন্য? তার সঙ্গে তার আরও সৈন্যবন্য দৈত্য জিনরা ঘুমিয়ে আছে। তিনি কি আবার কোনো যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন? ফরটাস তখন বললেন কি যে, মহারাজ, তার জন্য আমাকে গিয়ে একটু খোঁজ করতে হবে। আমি গতকালকে আপনার কাছে এসেছিলাম, কিন্তু আপনি বিশ্রামে ছিলেন বলে আপনাকে আমি কোনো বিরক্ত করিনি। তবে পৃথিবীতে কি চলছে সেসব সম্পর্কে আমরা কিন্তু অবগত না। আমাদের একটু গিয়ে খোঁজ করতে হবে, দেখতে হবে কুরুলুস রাজ্যে কি চলছে, তা না হলে আমরা তো কিছুই বুঝতে পারবো না। কোল্লার তখন বললেন, ফরটাস শোনো, তুমি গিয়ে আগে সমস্ত খবর জেনে আসো, আসলে সমস্যাটা কোথায় এবং কেন তাদের এটা জাগানোর প্রয়োজন পড়লো এত বছর পরে। আমাদের মহারাজ কুরুলুস তো এটা কখনো জাগানোর চেষ্টা করেনি, তার সামনে তো অনেক বড় বিপদ ছিল, কিন্তু তিনি তো আমাদেরকে কখনো অনুরোধ করেননি। হঠাৎ করে সলেমানের কি হলো যে তিনি এরকমভাবে অনুরোধ করলেন আমাদেরকে? নিশ্চয়ই কোনো গণ্ডগোল বেঁধেছে। তুমি যাও তো, গিয়ে পৃথিবীর খোঁজ নিয়ে আসো। আগে কুরুলুস রাজ্যে যাবে, তারপর অন্যান্য সমস্ত অঙ্গরাজ্যেও তুমি খোঁজ নেবে যে আসলে সমস্যা কোথায়। তারপর ফরটাস বললেন কি যে, যথাজ্ঞা মহারাজ, আমি এখনই যাচ্ছি। তিনি দেয়ালের সেই বিশাল গেট ভেদ করে সেখান থেকে বেরিয়ে গেল। সে চাইলেই এসব কিছু করতে পারে, কারণ তিনি এই সমস্ত কিছুর অধিপতির দায়িত্বে আছেন। সে সঙ্গে সঙ্গেই একটা বিশাল সাদা পাখিতে চড়ে বসলেন। সেই সাদা পাখিটা দেখতে অনেকটা ড্রাগনের মতো, তার বিশাল বড় দুটো ডানা এবং তার দাঁতগুলো বিশাল চোখা। সেগুলো দেখলে মনে হয় বরফ দিয়ে তৈরি। এরকম একটা পাখি, সেই পাখির লেজটাও মনে হয় খুবই তীক্ষ্ণ এবং ধারালো। লেজের মধ্যে তীরের মতো একটা অস্ত্র রয়েছে। সে সঙ্গে সঙ্গে সেই পাখিতে চড়ে বসলো। আর ফরটাসকে দেখতেও খুবই ভয়ঙ্কর। তার চোখে মুখে শুধুমাত্র জ্বলন্ত লাভার মতো, আর পুরো চেহারায় মনে হয় বরফ দিয়ে তৈরি। তার শিং দুটো একদম বাঁকানো এবং উপরের দিকে লম্বা, এবং তার মুখের মধ্যে দুটো সাদা দাড়ি রয়েছে, সেটা অনেক মোটা মোটা দাড়ি। সে সঙ্গে সঙ্গে সেই পাখিতে চড়ে বসলো এবং আসমানের দিকে উড়াল দিয়ে চলে গেল কুরুলুস রাজ্যের সমস্ত অঙ্গরাজ্যে খোঁজ নিতে কি হয়েছে। সে যখন বরফের সীমানা থেকে বেরিয়ে কুরুলুসের সীমানায় প্রবেশ করলো, সঙ্গে সঙ্গেই তার পাখিটা একটা বড় বিশাল সুন্দর পাখিতে পরিণত হয়ে গেল এবং সে নিজেও তার রূপ পরিবর্তন করে একটা স্বাভাবিক জিনের রূপ নিল। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে বরফের রাজ্যে থাকে।
সে সঙ্গে সঙ্গেই কুরুলুস রাজ্যের আকাশ সীমানা দিয়ে জঙ্গলের উপর দিয়ে উড়ে যেতে লাগলো এবং তার গন্তব্য কুরুলুস রাজ্যের কোনো একটা অঙ্গরাজ্যে গিয়ে খোঁজ করবে আসলে সমস্যা কোথায়। সে যখনই কুরুলুস রাজ্যের সীমানার ভিতরে প্রবেশ করলো, রাজ্যের চারপাশে থমথম দেখলো এবং বুঝতে পারছে না আসলে সমস্যাটা কোথায়। সে রাজ্যের একটা জায়গায় ল্যান্ড করলো, তার পাখিটাকে বলল, তুমি এখানে যে কোনো একটা জায়গায় লুকিয়ে পড়ো, আমি যখন বলবো তখন আসবে। পাখিটার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। সে একটা জায়গায় নেমে একটা দোকানে বসলো। সেই দোকানের সামনে কয়েকজন বৃদ্ধ লোক কিছু একটা নিয়ে গল্প করছে। বলছে, আহারে কত ভালো ছিল আমাদের মহারাজ। ফট্টাস তখন বললেন, কি ব্যাপার, কোন মহারাজের কথা বলছো? সলেমান তখন বলল কি যে, আরে না, সলেমানের কথা বলবো কিসের জন্য, আমাদের মহারাজ ইকবাল, সেই মহারাজ ইকবালকে নাকি সলেমান বন্দি করে রেখেছে। এই কথা শোনার পর তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, কি, আমাদের সম্রাট ইকবাল এখনো বেঁচে আছে? এটা তো অনেক খুশির খবর। সে সঙ্গে সঙ্গে খুশি হয়ে আতঙ্কিত হয়ে গেল। সে বুঝতে পারছে না সে তার খুশি কিভাবে আটকে রাখবে, কারণ সে হচ্ছে এমন একজন সম্রাট যে কিনা পুরো পৃথিবীতে শাসন কায়েম করেছে এমনভাবে শুধুমাত্র শান্তি বয়েছিল পৃথিবীতে। কিন্তু তিনি কিভাবে বেঁচে আছেন? তিনি মুরব্বীর কাছে সমস্ত কিছু খুঁটে খুঁটে জিজ্ঞেস করতে লাগলেন। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 4 এখানেই শেষ। এপিসোড নাম্বার 5-এ কি হবে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমরা আমাদের গল্পগুলো আরো ইন্টারেস্টিং করার চেষ্টা করছি। আপনাদের কাছে আমাদের গল্পগুলো কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের গল্পগুলো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। গল্প অনেক বড় হতে চলেছে, সেহেতু আপনারা যারা এতদিন যাবৎ অপেক্ষা করে বসেছিলেন আমাদের এই এপিসোডগুলো দেখার জন্য, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন, তাহলে খুব দ্রুতই পরবর্তী এপিসোডগুলো আপনাদের জন্য নিয়ে আসবো এবং আপনারা উপভোগ করতে পারবেন। যদি আমি দেখি গল্পের রিচ কমে যাচ্ছে অথবা আশানুরূপ ভিউ হচ্ছে না, তাহলে কিন্তু আমি গল্প স্টপ করে দিব। সেহেতু যারা আমাদের গল্পগুলো নিয়মিত দেখছেন তারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করুন। ঠিক আছে, তাহলে দেখা হবে পরবর্তী এপিসোডে। যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে 5 নম্বর এপিসোডে। ধন্যবাদ সবাইকে।